এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, তাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। 82 বছর বয়সী পাপ্পাচানের মৃত্যুকে সবাই একটি সাধারণ পথ দুর্ঘটনা বলেই মনে করেছিল। কিন্তু এই ঘটনার মাত্র 2 মাস পর কেল্লাম পুলিশের তদন্তেই সামনে আসে এক অবিশ্বাস্য সত্য। তদন্তে জানা যায়, গাড়ির চাকার নিচে পিষে যাওয়া ঘটনাটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটি সুপরিকল্পিত কাণ্ড। পাপ্পাচানকে যারা ব্যক্তিগতভাবে চিনতেন, তাদের যে কাউকে জিজ্ঞাসা করলেই একটি বিষয় জানা যেত, তিনি অন্য কোনো কিছুর চেয়ে নিজের টাকাকেই বেশি ভালোবাসতেন, এমনকি নিজের শরীরের থেকেও। সারা জীবন কঠোর পরিশ্রম করে তিনি কোটি টাকার সম্পত্তি এবং ফিক্সড ডিপোজিট গড়ে তুলেছিলেন, কিন্তু নিজের আরাম আয়েশের জন্য একটি টাকাও খরচ করতে তার ভীষণ কষ্ট হতো। নিঃসঙ্গ, শান্ত এবং অত্যন্ত সংযত জীবন কাটানো এই বৃদ্ধের কষ্ট করে জমানো বিপুল অর্থই শেষ পর্যন্ত এমন এক নিখুঁত জালিয়াতির কারণ হয়ে দাঁড়ায়, যার সবচেয়ে বড় মূল্য তাকে তার জীবন দিয়ে দিতে হয়। কিন্তু কিভাবে এই বৃদ্ধের নিজের অজান্তেই তার কষ্টার্জিত অর্থই মৃত্যুর কারণ হয়ে উঠল? আর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া একটি সাধারণ হিট অ্যান্ড রান ঘটনাকে পুলিশ কিভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটি কাণ্ড হিসাবে শনাক্ত করল? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই ঘটনার মধ্যে। তবে ঘটনা শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। সময়টা ছিল 2024 সালের 23 মে বিকালের দিকে। 82 বছর বয়সী সি পাম্পাচান একটি শান্ত রাস্তা দিয়ে তার নিজস্ব সাইকেলটি চালিয়ে যাচ্ছিলেন। আপনারা হয়তো ভাবছেন যে এত টাকা থাকতেও সাইকেল কেন চালাচ্ছে? হ্যাঁ, তিনি টাকা থাকা সত্ত্বেও সাইকেলে করেই যাতায়াত করতেন খরচ বাঁচাতে। তো সেই রাস্তায় তখন তেমন কোনো যানবাহন বা মানুষের চলাচলও ছিল না। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে পেছন থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাকে সজোরে ধাক্কা মারে। এরপর এক মুহূর্ত দেরি না করে গাড়িটা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাস্তাটি প্রায় ফাঁকা থাকলেও পাম্পাচানের আর্তনাদ শুনে আশেপাশের কয়েকজন পথচারী ছুটে আসেন। তারা সময় নষ্ট না করে সেখানে দাঁড়িয়ে থাকা একজন অটোরিকশা চালককে অনুরোধ করেন যাতে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়। কিন্তু অটোরিকশা চালক জানায় সে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে ফোন করে খবর দিয়েছে এবং খুব শীঘ্রই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যাবে। কিন্তু বাস্তবে তার এই কথাটি ছিল সম্পূর্ণ মিথ্যা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন সাধারণ অটোরিকশা চালক কেন এমনটা করলেন? একজন গাড়ি চালক ধাক্কা মারল, আর একজন অটোরিকশা চালক কেন হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করল? এর পেছনের আসল কারণ কি? সেই উত্তরটাই এই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন কোনো অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছায়নি, তখন উপস্থিত লোকজন আর দেরি না করে রাস্তা দিয়ে যাওয়া একটি অটোরিকশা থামিয়ে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেদিন গুরুতর আঘাতের কারণেই পাম্পাচান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তার নিজস্ব শহরেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আর 5টা সাধারণ হিট অ্যান্ড রান বা সড়ক দুর্ঘটনার মতোই মনে হয়েছিল। তাই কোল্লাম পূর্ব পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 304 নম্বর ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এবং মোটরযান আইনের কয়েকটি প্রাসঙ্গিক ধারায় মামলাটি নথিভুক্ত করে। তদন্তের ভিত্তিতে পুলিশ খুব দ্রুতই 44 বছর বয়সী অ্যানিমনকে গ্রেপ্তার করে, অর্থাৎ সেই গাড়ি চালক, এবং সে কেল্লামের পোয়াথুডু এলাকায় একটি মুরগির দোকান চালাতে। অ্যানিমন পুলিশের কাছে আগে থেকেই একজন চিহ্নিত অপরাধী ছিল। তার বিরুদ্ধে এর আগেও একাধিক ফৌজদারির মামলা দায়ের ছিল। তবে পুলিশ যখন ঘটনাটিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে ঘটে যাওয়া একটি সাধারণ দুর্ঘটনা বলেই ধরে নেয়, তখন অ্যানিমন খুব সহজেই আদালত থেকে জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসে। পুলিশের চোখে তখন এই মামলার ফাইল প্রায় পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আসে 2024 সালের জুলাই মাসের শুরুর দিকে। পাম্পাচানের সন্তানরা যখন ব্যাংক অ্যাকাউন্ট এবং সামান্য আর্থিক নথিপত্র পরীক্ষা করতে শুরু করেন, সেই সময় তারা বেশ কিছু অস্বাভাবিক আর্থিক লেনদেনের খোঁজ পান।
জীবনের শেষ দিন পর্যন্ত পাম্পাচান এমন একজন মানুষ ছিলেন যিনি প্রতিটি পয়সার হিসাব খুব যত্ন করে রাখতেন। শুধু তাই নয়, তিনি সব সময় যে কোনো ধরনের ঋণ নেওয়া থেকে দূরে থাকতেন। তাই তার ব্যাংক অ্যাকাউন্টের এমন অস্বাভাবিক লেনদেন দেখে পরিবারের সদস্যের মনে গভীর সন্দেহ তৈরি হয়। এরপর পাম্পাচানের মেয়ে আর দেরি না করে পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশের কাছে আশঙ্কা প্রকাশ করেন তার বাবার মৃত্যুর পিছনে হয়তো কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই অভিযোগের পর মামলাটি নতুন মোড় নেয়। কোল্লাম পুলিশ পুরো ঘটনাটিকে এবার সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। প্রায় বন্ধ হয়ে যেতে বসা হিট অ্যান্ড রান মামলার ফাইলটি আবার খোলা হয়। এরপর তদন্তকারীরা ঘটনাস্থলের আশেপাশে থাকা সব সিসিটিভি ফুটেজ নতুন করে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে শুরু করেন। অবশেষে দুর্ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে রাস্তার ওপারে একটি বাড়ির সীমানা প্রাচীরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরা থেকে একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। ফুটেজে দেখা যায় দুর্ঘটনার ঠিক আগে এবং ঘটনার পর নীল রঙের একটি ওয়াগনার গাড়ির গতিবিধি ছিল বেশ সন্দেহজনক। এরপরে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বারের সূত্র ধরে পুলিশ 27 বছর বয়সী হাসিপ আলীকে শনাক্ত করে। তদন্তে জানা যায় মূল অভিযুক্ত অ্যানিমন হাসিপের কাছ থেকেই ওই গাড়িটা ভাড়া নিয়েছিল। এই গুরুত্বপূর্ণ সূত্র ধরে তদন্ত যত এগোতে থাকে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে। এইসব তথ্য সামনে আসার পর পুরো ঘটনাটি যেন বাস্তবের এক রোমহর্ষক ক্রাইম থ্রিলারে পরিণত হয়। এই ঘটনা কিভাবে ঘটেছিল তা খুঁজে বের করতে তদন্তকারী কর্মকর্তারা আবারও কেল্লামের সেই অপরাধ স্থলটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন। পাশাপাশি তারা পাম্পাচানের পরিচিত প্রতিবেশী এবং তার নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলতে শুরু করেন। তদন্তের এই পর্যায়ে একটি অদ্ভুত এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পাম্পাচানের অনেক আত্মীয়ই তখন তীব্র আতঙ্কের মধ্যে ছিলেন, এমনকি তারা নিজেদের পরিচয় গোপন রাখার অনুরোধও করেছিলেন। কারণ যাকে তারা সবাই শান্ত, নিরীহ এবং অত্যন্ত সংযম একজন মানুষ হিসাবে চিনতেন, তার মৃত্যু যে এমন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটি হত্যাকাণ্ড হতে পারে তা তারা নিজেরাও বিশ্বাস করতে পারছিলেন না। এদিকে তদন্তকারীরা পাম্পাচানের সাউথ ইন্ডিয়ান ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে শুরু করেন। সেই তদন্তে একের পর এক অস্বাভাবিক আর্থিক তথ্য সামনে আসে। দেখা যায় মৃত্যুর আগের কয়েক মাস ধরে পাম্পাচানের অ্যাকাউন্ট থেকে বারবার বড় অঙ্কের টাকা তোলা হয়েছিল। শুধু তাই নয়, তার নামে একাধিক ঋণও নেওয়া হয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই ঋণের টাকা পরদিনই আবার পরিশোধ করে দেওয়া হচ্ছিল। এই প্রতিটি আর্থিক লেনদেনই তদন্তকারীদের কাছে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হয়। তদন্তে আরও জানা যায় মৃত্যুর ঠিক একদিন আগে পাম্পাচান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একেবারে 14 লক্ষ টাকা তুলেছিল। যে মানুষটি একটি টাকা খরচ করার আগে বহুবার চিন্তা করতেন, তিনি হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা কেন তুললেন, সেই প্রশ্নই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। এদিকে তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হতে থাকে যে এই টাকার প্রকৃত সুবিধাভোগী হয়তো অন্য কেউ ছিল। পাশাপাশি এত বড় অঙ্কের নগদ অর্থ কিভাবে ব্যাংক থেকে কোনো সন্দেহ ছাড়াই উত্তোলন করা হলো, সেই বিষয়টিও তদন্তের অধীনে চলে আসে। এই একের পর এক আর্থিক অসঙ্গতি নিশ্চিত হওয়ার পরেই তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়। আর ঠিক তখন থেকেই মামলাটি একটি সাধারণ সড়ক দুর্ঘটনা থেকে দূরে সরে গিয়ে সুপরিকল্পিত আর্থিক জালিয়াতি এবং হত্যার তদন্তে পরিণত হয়। এরপর পুলিশ এবার ডিজিটাল প্রমাণের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করে। তদন্তকারীরা প্রথমেই মূল অভিযুক্ত অ্যানিমনের কল ডিটেলস রেকর্ড অর্থাৎ সিডিআর এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের টাওয়ার লোকেশন অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন। সাইবার সেলের সহায়তায় এসব তথ্য খতিয়ে দেখার সময়ই একের পর এক চাঞ্চল্যকর সন্দেহজনক সূত্র তাদের সামনে আসতে শুরু করে। অ্যানিমনের কল হিস্ট্রি এবং তার ডিজিটাল গতিবিধি বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায় দুর্ঘটনার ঠিক আগে এবং ঘটনার পরে সে কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। একজন সাধারণ মুরগি বিক্রেতার জন্য এই ধরনের যোগাযোগ কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হয়। এই ডিজিটাল যোগসূত্র এবং একের পর এক পাওয়া অকাট্য তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় এই ঘটনার সঙ্গে শুধু অ্যানিমনই নয়, পর্দার আড়ালে থাকা আরও দুজন
সরাসরিভাবে জড়িত রয়েছে। তদন্তে আরও জানা যায়, মে মাসের মাঝারি সময় থেকেই অ্যানিমন ওই ব্যাংকের ওয়াইল শাখার ম্যানেজার সরিতা এবং ফিল্ড এক্সিকিউটিভ অনুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিল। এই তথ্য সামনে আসার পর কেললাম পুলিশ আর সময় নষ্ট করেনি। সরিতা এবং অনুপের প্রকৃত ভূমিকা কী ছিল তা নিশ্চিত করতেই তাদের দুজনকেই অবিলম্বে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনে। থানার জিজ্ঞাসাবাদ কক্ষে তাদের মুখোমুখি বসিয়ে তদন্তকারীরা একের পর এক প্রশ্ন করতে শুরু করে। প্রিয় দর্শক, এই ঘটনার গভীরে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে 2023 সালের নভেম্বর মাসে। সেই সময় ওয়াইল শাখার এই আর্থিক প্রতিষ্ঠানে হাতে গোনা কয়েকজন কর্মী কাজ করতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সরিতা এবং ফিল্ড এক্সিকিউটিভ অনুপ। অনুপের মূল দায়িত্ব ছিল মূল গ্রাহক খুঁজে বের করা এবং বিভিন্ন লাভজনক বিনিয়োগ পরিকল্পনার কথা বলে তাদের এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে উৎসাহিত করা। এই কাজের সূত্র ধরেই একদিন তাদের নজরে আসে অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মকর্তা সি পাম্পাচান। খুব অল্প সময়ের মধ্যেই সরিতা এবং অনুপ বুঝতে পারেন পাম্পাচান কোনো সাধারণ গ্রাহক নন। তিনি এমন একজন প্রবীণ ব্যক্তি যার বিভিন্ন ব্যাংকে কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং বিপুল পরিমাণ সঞ্চয় ছিল। এরপর থেকে সরিতা খুব কৌশলে পাম্পাচানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে শুরু করে। তিনি শুধু ব্যাংকে বসে প্রয়োজনীয় কাজ করতেন না, বরং পাম্পাচানের একাকিত্বের সুযোগ নিয়ে মাঝে মধ্যে তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন। পাম্পাচানের স্ত্রী আলাদা থাকতেন এবং তার সন্তানেরাও বাইরে স্থায়ীভাবে বসবাস করতেন। ফলে সরিতার এই বাড়তি যত্ন, আন্তরিক ব্যবহার এবং নিয়মিত খোঁজ খবর খুব সহজেই পাম্পাচানের মনে তার প্রতি গভীর বিশ্বাস তৈরি করে নেয়। আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়েই সরিতা ধীরে ধীরে নিজের আসল পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেন। অবশ্য পাম্পাচান আর্থিক বিনিয়োগের ব্যাপারে সবসময় খুব সতর্ক ছিলেন। তাই সরিতা তাকে বোঝাতে শুরু করেন সাধারণ ব্যাংকের তুলনায় তাদের প্রতিষ্ঠানে টাকা রাখলে অনেক বেশি রিটার্ন বা মুনাফা পাওয়া যাবে। চড়া সুদ এবং নিশ্চিত লাভের এই আকর্ষণীয় প্রস্তাবগুলো তিনি এতটাই সুন্দর এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতেন যে পাম্পাচানের মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা ছিল না। সরিতার মিষ্টি কথা এবং নিরাপদ ভবিষ্যতের আশ্বাসে ভরসা করে পাম্পাচান ধীরে ধীরে অন্য সব ব্যাংকের অ্যাকাউন্ট এবং স্টক মার্কেটে থাকা নিজের বিনিয়োগ তুলে এই শাখায় জমা করতে শুরু করেন। 2024 সালের ফেব্রুয়ারি মাসে তিনি এককালীন প্রায় 36 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট সরিতার শাখায় করেন। এর পরের কয়েক সপ্তাহে সরিতা এবং অনুপের ধারাবাহিক উৎসাহে তিনি সাউথ ইন্ডিয়ান ব্যাংক এবং বিএনপি অ্যাকাউন্ট থেকে আরও 20 লক্ষ টাকা সেখানে পাঠিয়ে দেন। সব মিলিয়ে পাম্পাচানের জীবনের প্রায় বেশিরভাগ সঞ্চয় অর্থাৎ 80 থেকে 90 লক্ষ টাকা সরিতার নিয়ন্ত্রণে থাকা এই প্রতিষ্ঠানে জমা করা হয়। পাম্পাচান বিশ্বাস করতেন সরিতার মতো একজন দক্ষ এবং বিশ্বস্ত মানুষের হাতেই তার সারা জীবনের কষ্টে অর্জিত অর্থ আরও নিরাপদ থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার পরিমাণও বাড়বে। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি পর্দার আড়ালে সরিতা তার এই সরল বিশ্বাস এবং বিপুল পরিমাণ সঞ্চয়কে একটি ভয়ঙ্কর অপরাধের হাতিয়ার বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পাম্পাচানের অজান্তেই তার এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সরিতা ঠিক কী করেছিলেন তা জানতে আমাদের নজর দিতে হবে তদন্তের পরবর্তী ঘটনাগুলোর দিকে। তো চলুন এবার সেদিকেই এগিয়ে যাওয়া যাক। সরিতা পাম্পাচানের এই অগাধ বিশ্বাসকে কোনো নিয়মতান্ত্রিক ব্যাংকিংয়ের অংশ হিসাবে দেখেননি, বরং তিনি একে দেখছিলেন নিজের ভাগ্য বদলের একটা সুবর্ণ সুযোগ হিসাবে। টাকাগুলো সরাসরি নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিলে খুব সহজেই ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। তাই সরিতা বৃদ্ধের সম্পূর্ণ অজান্তে তারই সই জাল করে তারই ফিক্সড ডিপোজিটের বিপরীতে একের পর এক ভুয়া রোলিং বা লোন তুলতে শুরু করেন। শুরুতে সরিতা ছোট অঙ্কের যেমন 5 থেকে 10 লাখ টাকার লোন নেয় এবং ভেতরের অডিট এড়াতে তা দ্রুত শোধও করে দেয়। যখন তিনি দেখতে পেলেন যে এই জালিয়াতি আর কেউ দেখতে পাচ্ছে না, তখন তার সাহস আরও বেড়ে যায়। এরপর লোনের অঙ্ক আরও বড় হতে থাকে এবং 2024 সালের এপ্রিলের মধ্যে পাম্পাচানের নামে নেওয়া এই ভুয়া ঋণের পরিমাণ 25 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। এই জালিয়াতির টাকা সরিতা এবং অনুপ নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে এবং বিলাসবহুল জীবনযাপনে খরচ করতে থাকেন। কিন্তু জালিয়াতি করে টাকা সরানো সহজ হলেও তা চিরকাল লুকিয়ে রাখা সম্ভব ছিল না, কারণ পাম্পাচান ছিলেন আর্থিক হিসাবের ব্যাপারে অত্যন্ত নিখুঁত।
2024 সালের মে মাসের শুরুতে যখন তিনি নিজের জমানো টাকার হিসাব এবং প্রাপ্য সুদের অঙ্ক মেলাতে বসেন, তখন খাতার হিসাবের সঙ্গে ব্যাংকের পাসবুকের সংখ্যার বড় বড় গরমিল তার চোখে পড়ে। পাম্পাচান অবিলম্বে সেই ওয়ালি শাখায় গিয়ে সরিতাকে এই বিষয়ে কড়া জিজ্ঞাসাবাদ এবং ধমকি দেন। সারিতা প্রথমে ভুলভাল জবাব দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পাম্পাচান শান্ত থাকেনি। তিনি সরাসরি এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতেই যখন একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়, তদন্তে জানা যায় সারিতা শুধু পাম্পাচান নয়, আরও 7 জন প্রবীণ গ্রাহকের টাকা গড়মিল করেছেন। এরপরে কর্তৃপক্ষ তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন, আগামী কয়েকদিনের মধ্যে পাম্পাচানের পুরো টাকা বুঝিয়ে না দিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশে দেওয়া হবে তাকে। এই আলটিমেটাম পাওয়ার পরেই সারিতা এবং অনুপ চরম আতঙ্কিত হয়ে পড়েন। চাকরি হারানো এবং নিশ্চিত জেল খাটার হাত থেকে বাঁচার জন্য তাদের সামনে তখন একটাই পথ খোলা ছিল, অভিযোগকারী পাম্পাচানকে চিরতরে নীরব করে দেওয়া। আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডের নিখুঁত পরিকল্পনা। 2024 সালের মে মাসের মাঝারি সময় সারিতা কেল্লামের আশ্রমম ময়দানের কাছে একটি বারে গিয়ে দেখা করেন অ্যানিমন নামের এক কুখ্যাত অপরাধীর সঙ্গে, যার বিরুদ্ধে আগে থেকেই একাধিক ফৌজদারির মামলা চলছিল। সারিতা এই খুনের পরিকল্পনাটিকে একটি নিখুঁত হিট অ্যান্ড রান বা সড়ক দুর্ঘটনার রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে পুলিশের মনে বিন্দুমাত্র সন্দেহ না জাগে। অ্যানিমনকে রাজি করাতে সারিতা একটি নতুন চাল চালেন। তিনি ফিক্সড এক্সিকিউটিভ অনুপকে পাম্পাচানের নিজের ছেলে হিসাবে অ্যানিমানের সামনে পরিচয় করিয়ে দেন। অ্যানিমানকে বোঝানো হয় এটি একটি পারিবারিক সম্পত্তির বিবাদ এবং ছেলে নিজেই তার বাবাকে সরিয়ে দিতে চায়। আসল মোটিভ গোপন রাখার উদ্দেশ্য ছিল একটাই, যাতে পরবর্তী টাকার ভাগ বা ব্ল্যাকমেলিংয়ের কোনো সুযোগ না থাকে। শেষ পর্যন্ত 10 লক্ষ টাকার বিনিময়ে পাম্পাচানকে গাড়ি চাপা দিয়ে খুন করার চুক্তি সম্পন্ন হয় এবং সারিতা অগ্রিম টাকা হিসাবে অ্যানিমনকে তৎক্ষণাৎ 40,000 টাকা নগদভাবে বুঝিয়ে দেন। এই পুরো ব্লুপ্রিন্টের কোড নাম দেওয়া হয়েছিল কোটেশন। পরিকল্পনা অনুযায়ী মে মাসের 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে পাম্পাচান যখনই সাইকেল নিয়ে বের হতেন, অ্যানিমন ও তার সহযোগীরা ওত পেতে থাকত। প্রথম 2 দিন ভারী বৃষ্টি এবং পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে সুযোগ হাতছাড়া হলেও সারিতা অ্যানিমনের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন, যাতে দ্রুত কাজ শেষ করা যায়। অবশেষে ঘনিয়ে আসে 23শে মের সেই অভিশপ্ত বিকাল। সারিতার ক্রমাগত চাপের মুখে অ্যানিমন এবং তার সহযোগীরা 23শে মের বিকালটিকে তাদের চূড়ান্ত সুযোগ হিসাবে বেছে নেয়। 23শে মে বিকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফিল্ড এক্সিকিউটিভ অনুপ পাম্পাচানকে ফোন করে একটি জরুরি বাহানায় ঘর থেকে বের করে। এরপর তিনি তার প্রতিনিয়ত চলা সেই সাইকেলটি নিয়ে রওনা হন। এরপরে পাম্পাচান যখন শান্ত রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পেছন থেকে অ্যানিফ্যান হাসিপের কাছ থেকে ভাড়া করা সেই নীল রঙের গাড়িটি নিয়ে তীব্র গতিতে ধেয়ে আসে। গাড়িটি পাম্পাচানকে শুধু ধাক্কা দিয়েই থেমে থাকেনি, বরং তিনি রাস্তায় পড়ে যাওয়ার পর তার বাঁচার সমস্ত পথ বন্ধ করতে চাকার নিচে পিষে দিয়ে চলে যায় তাকে। খুন করার পর প্রমাণ লোপাটের প্রথম এবং সবচেয়ে পৈশাচিক পর্বটি শুরু হয় ঠিক এর পর মুহূর্ত থেকে। ঘাতকের ভয় ছিল অ্যাক্সিডেন্টের পর স্থায়ী মানুষ যদি পাম্পাচানকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, তবে তিনি বেঁচে ফিরতে পারেন এবং সারিতার জালিয়াতির কথা পুলিশকে বলে দিতে পারে। এই ঝুঁকি এড়াতে তারা ঘটনাস্থল থেকে সামান্য দূরে মাহিন নামের তাদের এক সহযোগীকে একটি অটোরিকশা সহ বসিয়ে রেখেছিলেন। গাড়িটি পাম্পাচানকে পিষে দিয়ে যাওয়ার পরপরই মাহিন সেখানে জড়ো হওয়ার সাধারণ মানুষের ভিড়ে এক সাধারণ পথচারী হিসাবে মিশে যায়। এরপর স্থানীয় লোকজন যখন গুরুতর আহত পাম্পাচানকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য মাহিনের অটোটি ভাড়া করতে চায়, তখন মাহিন অত্যন্ত চতুরতার সঙ্গে তা প্রত্যাখ্যান করে। সে ভিড়কে আশ্বস্ত করতে মিথ্যা বলে। সে বলে ইতিমধ্যেই এমার্জেন্সি সার্ভিসে ফোন করেছে এবং অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এভাবেই ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে পাম্পাচানের ছটফট করতে থাকা শরীরটিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, যাতে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু নিশ্চিত হয়। এরপরে সেই একইভাবে 24শে মে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় পাম্পাচান মারা যান এবং এরপরে প্রমাণ লোপাটের দ্বিতীয় পর্ব শুরু হয়। নিজেদের ওপর থেকে সমস্ত সন্দেহ সরিয়ে নিতে অপরাধীরা স্বাভাবিক জীবনের অভিনয় শুরু করে।
মৃত্যুর পরের দিনেই সারিতা অত্যন্ত স্বাভাবিকভাবে অফিসে হাজির হন এবং সহকর্মীদের সামনে খবরের কাগজে পাম্পাচানের দুর্ঘটনার খবর পড়ে মৃদু দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে অটোরিকশা চালক মাহিন পাম্পাচানের শেষকৃত্যে অংশ নেয় এবং ভিড়ের মধ্যে মিশে গিয়ে বোঝার চেষ্টা করে যে পরিবারের কেউ এই মৃত্যুকে খুন বলে সন্দেহ করছে কিনা। আর এই সময়েই চালক অ্যানিমান এবং গাড়ির মালিক হাসিফ কেল্লাম ছেড়ে কোচিতে গিয়ে আত্মগোপন করে। পুলিশের তদন্তের হাত থেকে বাঁচতে অ্যানিমান দুর্ঘটনার ঠিক দুদিনের মাথায় তার নিয়মিত ব্যবহার করা সিম কার্ডটি পুরোপুরি ধ্বংস করে দিয়ে একটি নতুন সিম ব্যবহার করতে শুরু করে। কিন্তু এই ঘাতকেরা ধারণা করতে পারেনি যে প্রতিটি পয়সার হিসাব রাখা বৃদ্ধের রেখে যাওয়া ব্যাংকের সাধারণ কিছু ডায়েরি এবং নথিপত্রই একদিন এই সুনিপুণভাবে লোপাট করা প্রমাণের দেওয়াল ভেঙে ফেলবে এবং পুলিশের সামনে সত্যটা নিয়ে আসবে। প্রিয় দর্শক, সি পাম্পাচানের এই পরিণতি আমাদের সমাজ ও পারিবারিক ব্যবস্থার জন্য একটি বড় সামাজিক শিক্ষা দিয়ে যায়। আজকের এই ব্যস্ত জীবনে আমাদের পরিবার বা চেনা পরিচিত মানুষের মধ্যে কোনো প্রবীণ মানুষ যদি একা থাকেন, তবে শুধু ফোনে খোঁজ নেওয়াই সন্তান বা স্বজন হিসাবে আমাদের একমাত্র দায়িত্ব নয়। আমাদেরই এই অনুপস্থিতিতে তাদের এই একাকিত্বের সুযোগ নিয়ে কারা তাদের জীবন ঘনিষ্ঠ করছে, কারা তাদের ব্যক্তিগত ও আর্থিক সিদ্ধান্তগুলো প্রভাবিত করছে, সেদিকে গভীরভাবে নজর দেওয়ার প্রয়োজন। কারণ অপরাধীরা সবসময় সমাজে এমন মানুষদেরকে সহজ লক্ষ্যবস্তু বানায় যারা নিঃসঙ্গ এবং যাদের পাশে দাঁড়ানোর মতো তাৎক্ষণিক কেউ নেই। একটা কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে অবিশ্বাস্য মুনাফা বা কোনো সুবিধার লোভ দেখায়, তবে শুরুতেই সতর্ক হন। কারণ অর্থনৈতিক দুনিয়ায় অতিরিক্ত সহজ বা লাভজনক মানেই হলো তার পিছনে লুকিয়ে থাকে সবথেকে বড় বিপদ। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি দীর্ঘ করলাম না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।